হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা সেট নাম্বার 4 করব। তোমাদের 20-22টা কোশ্চেন করাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রিপিটেশন, মানে মোরলেস এক্সামসগুলোতে কমন থাকে, তো সেই টাইপের কিছু স্ট্যান্ডার্ড যেগুলো ইউনিক, সচরাচর চোখে পড়ে না, তোমাদের ভুলে যেতে পারো। তো সেই জাতীয় কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস আগের থেকে করে যাও, যাতে করে কি হচ্ছে, তোমার রিপিটেশনটা হয়ে যাচ্ছে, যে এক্সামে আসলে পরে অন্তত করতে পারো। দেখা গেল অনেকদিন প্র্যাকটিস করছো, এই জাতীয় কোশ্চেনগুলো মাথা থেকে আউট হয়ে গেল যে কিভাবে করব পরীক্ষার হলে। তো সেই জাতীয় কোশ্চেনগুলো তুমি করতে পারবে। এই যেমন ফার্স্ট কোশ্চেন যেটা, এটা তো একটা কমন প্যাটার্ন, কিন্তু কি হবে পরীক্ষার হলে যাতে আমি টাইমটা কম ইউটিলাইজ করতে পারি এই কোশ্চেনটা করতে, তো সেটা আমার খেয়াল করতে হবে। তো এখানে কি বলেছে, 80, 120, 150 ও 250 এর এলসিএম বের করতে হবে, লসাগু বের করতে হবে। তো এখানে এলিমিনেশন ইউজ করতে পারো। কিরকম দেখো, টার্গেট করবে সব সময় যাই ডেটা থাকুক প্রাইম নাম্বারগুলো। তো এখানে দাঁড়িয়ে যে 120 রয়েছে, এই 120 এর মধ্যে আমি বলতে পারি 3 মাল্টিপ্লাইড বাই 40। তাহলে এই যে যে 3 রয়েছে, তাহলে ডেফিনেটলি এলসিএম এর মধ্যে 3-এর মাল্টিপল হতে হবে। তাহলে 5000 3-এর মাল্টিপল নয়, 6000 3-এর মাল্টিপল, 5600 3-এর মাল্টিপল নয়। এলিমিনেট হয়ে গেল দুটো অপশন, 6000ও 3-এর মাল্টিপল। এবার ওখানে দাঁড়িয়ে 6000 রয়েছে আর এখানে দাঁড়িয়ে 60,000 রয়েছে। তো অ্যাট ফার্স্ট যখন আমি এলসিএম দেখব, যে ছোটটাকে টার্গেট করো, কারণ যদি তুমি এই 60,000কে টার্গেট করো, সবসময় মাথায় রাখবে 60,000, তাই তো আছে। তো 60,000-এর যখনই আমি একটা জিরো বাদ দিয়ে দেবো তখনই আসবে 6,000। আর 6,000-এর একটা মাল্টিপল হচ্ছে, বা 60,000-এর একটা ফ্যাক্টর হচ্ছে 6,000। এবার এখানে ডেটাগুলো দিয়ে যদি আমার এই 6,000-কে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমি বলবো যে 6,000 আমার উত্তর। দেখা গেল তুমি এই 60,000 করলে এলিমিনেশনের পরে, কিন্তু এটা তো যাবেই। যদি 6,000-কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় তখন 60,000-কেও যাবে, কারণ এর একটা মাল্টিপল এটা। ক্লিয়ার? কিন্তু এলসিএম দেখা গেল 6,000। এবার সলিউশন করতে যাবে তো টাইম লস হবেই, কিন্তু যখনই এইভাবে দুটো অপশন থাকবে তখন দেখবে যে এই 6,000টাকে আমি টার্গেট করব নাকি 60,000। একটা যদি এলিমিনেশন করতে পারি, দ্যাটস ইট। তো তুলে নিয়ে আসো 6,000-কে, 6,000। এবার ভ্যালু রয়েছে 80, 120 আর 150 আর হচ্ছে 250। দেখো ভাই, অ্যাট ফার্স্ট এলিমিনেট করো 250 দিয়ে এখানে 1,000 রয়েছে, তিনটে জিরো মানে 1000। আচ্ছা, 250 দিয়ে তো 4 বারে চলেই যাবে, তাহলে 250 বাদ দিয়ে দাও, যাচ্ছে। 150 দিয়ে 0 0 কেটে দাও, 15 দিয়ে যাচ্ছে, কোনো ইস্যু নেই, এটা এটা দিয়ে যাচ্ছে। আচ্ছা, 120 দিয়ে জিরো একটা একটা জিরো এলিমিনেট হয়ে গেল, 600-কে 12 দিয়েও যাচ্ছে। এবার 80 দিয়ে চেক করি, একটা জিরো এলিমিনেট হয়ে গেল। 8 দিয়ে দেখো তো যাচ্ছে কিনা, তিনটে ডিজিট যদি 8 দিয়ে চলে যায় তো পুরো সংখ্যাটাও যাবে। 7 8 56, 4 5 8 40, তো ডেফিনেটলি যাচ্ছে। তাহলে আমি নেব 6,000 উত্তর। ঠিক আছে? তাহলে 6,000 আসবে আমার আনসার। মাথায় রাখবে এটা বাদ যাবে। কেন আমি বললাম, যখনই তুমি এই 60,000 চেক করবে, 60,000-কেও প্রত্যেকটা সংখ্যা দিয়ে যাবে, কিন্তু আমাকে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা বের করতে হবে। লঘিষ্ঠ সব থেকে ছোট, কিন্তু এই 60,000 6,000-এরই একটা মাল্টিপল। 6,000-কে যদি প্রত্যেকটা সংখ্যা দিয়ে যায়, ডেফিনেটলি 60,000-কেও যাবে। ক্লিয়ার? নেক্সট, 400 ও 500 এর মধ্যবর্তী 12, 16, 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? এবার এখানে দাঁড়িয়ে কন্ডিশনটা বলে দিয়েছে যে সংখ্যাটা হতে হবে 400 থেকে বড় আর 500 থেকে ছোট, এই কন্ডিশনটা বলে দেওয়া। এবার ভালো করে লক্ষ্য করো, কি কি সংখ্যা দিয়ে ডিভিজিবল হতে হবে? 12, 16 আর 24। এই তো এখানে দাঁড়িয়ে দেখো তো, 12-র মধ্যে 3 আছে, 24-এর মধ্যে 3 আছে, তো ডেফিনেটলি সংখ্যাটার মধ্যে 3 থাকতে হবে। 410 এলিমিনেট, 430ও এলিমিনেট।
এবার পড়ে থাকে 480, 420। তার মানে বিভাজ্য সংখ্যাটি যখন দেখতেই হবে, আমার পড়ে আছে 420 আর 480। 420 এর মধ্যে 7 এর একটা 420 এর একটা ফ্যাক্টর কি 7। এবার দেখো যে এই যে তিনটে সংখ্যা দিয়ে ডিভিজিবল হতে হবে, এই তিনটে সংখ্যার মধ্যে কোথাও আমি 7 দেখতে পাচ্ছি না। তো 420 আসার কোনো পসিবিলিটিই নেই। তখন আমার 420 আনসার চলে আসবে। জাস্ট এলিমিনেশন। কারণ 12, 16, 24-এর তো এলসিএম করতেই হবে। এলসিএম অফ 12, 16 অ্যান্ড 24। এলসিএম করার পরে আমাকে যখনই এই কন্ডিশনের কথা বলেছে, তখন হাইয়েস্ট তুমি 500 নিয়ে নাও, 500কে ভাগ করে দাও, যা ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা বাদ দিয়ে দাও 500 থেকে, তোমার এই 480 চলে আসবে। ক্লিয়ার? কিন্তু এখানে দাঁড়িয়ে আমি এলিমিনেটই করতে পারছি। এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যখন যাবে, তার মানে কি আমি বলছি যে 420-র মধ্যে 7 এসছে, তো 7 তো এই কটা সংখ্যার মধ্যে একটাতেও নেই। তাহলে 7-এর কোনো একটা ফ্যাক্টর এর মধ্যে আসতেই পারবে না এলসিএম এর মধ্যে। ক্লিয়ার? না হলে এর এলসিএম করবে, এলসিএম কত আসবে? 12, 16, 24, 48 আসবে এলসিএম। তাহলে 48 দিয়ে যখনই তুমি 500কে ডিভাইড করবে, এখানে যতবারই যাক এখানে একটা রিমাইন্ডার থাকবেই। করে দেখো, আমি এখন টাইম লস করছি না। তো রিমাইন্ডার থাকছে, যে রিমাইন্ডারটা থাকছে সেটাই 500 থেকে বাদ দিয়ে দাও, যেটা আসবে সেটাই 480 আসবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট, এ অনুপাত বি, বি অনুপাত সি দেওয়া রয়েছে, বের করতে হবে 5a অনুপাত 3c। এবার দেখো, এই জাতীয় কোশ্চেনের আগের সেটে মোটামুটি এই জাতীয় কোশ্চেন তোমাদের এলিমিনেশনে দেখিয়েছি, কিন্তু শুধু ওইটাই দেখে গেলে পরীক্ষার হলে গিয়ে বললে যে দাদা এই টাইপের এসছে, এলিমিনেশন তো করতে পারিনি। সব সময় না। এক্সামিনার তোমাকে যদি সলভ করাতে দেয় তাহলে সলভ করতে হবে, যদি দেখো এলিমিনেশন করতে দিয়েছে এলিমিনেশন করতে হবে। এবার আমাকে ফাইন্ড করতে হবে 5a রেশিও 3c। যখনই এইভাবে কন্ডিশন দেয়া থাকবে তখন রিস্ক না নেওয়াই বেটার। তখন একটু সময় নিয়ে ব্যালেন্স করে যাও। এ অনুপাত বি অনুপাত সি, এ ইস টু বি দেওয়া 2:3, 2:3, আর বি ইস টু সি দেওয়া 4:5। এবার দেখো, আমার এখানে বি কমন, একে 4 গুণ করে দাও আর একে 3 গুণ করে দাও, দ্যাটস ইট। তাহলে 3 4 এ 12 হয়ে গেল। তাহলে 4 গুণ মানে 4 2 8 হয়ে যাবে। আর 8 যখন হয়ে গেল, এ তো 12, আর এখানে 3 5 15। এবার এখানে বের করতে হবে কি? এখানে বের করতে হবে 5a, এর মান 8, তাহলে 5 মাল্টিপ্লাইড বাই 8 রেশিও 3 ইন্টু সির মান কত? সি এর মান তো 15, তাহলে সি এর মান যখন 15 রেশিও করে দাও। আচ্ছা, 5 দিয়ে 15কে 3 বার যাচ্ছে, তাহলে 8:9 আমাদের কি আসবে আনসার? 8:9 অপশন এ আমাদের আসবে। ঠিক আছে? তো এই জাতীয় কোশ্চেন যখন লাস্টে কোশ্চেন মার্কের ওখানে এক্সামিনার যেটা জিজ্ঞেস করছে, যদি ওখানে দাঁড়িয়ে কোনো ডিজিট মাল্টিপ্লিকেশন বা ডিভাইডে থাকে, তখন কিন্তু এলিমিনেশনে রিস্ক নেবে না ভাই, ভুল হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত? তাহলে মোট মূল্য যখন বের করতে হবে, যে টোটাল আমার এই বাক্সে কতগুলো ভ্যালুর টাকা রয়েছে, যে টোটাল টাকার পরিমাণটা কত। ইজিয়েস্ট ওয়েতে সলভ করো, বেরিয়ে আসবে। টোটাল এখানে দেখো 384টি মুদ্রা রয়েছে, আর এখানে মুদ্রার সংখ্যার রেশিও দেওয়া রয়েছে 2:3:7। আচ্ছা, 2:3:7, এই যে রেশিওটা দেওয়া, তুমি ভাববে যে এটা ফার্স্ট কন্ডিশনে কিসের কিসের বলেছে? 1 টাকা 50 পয়সা 25 পয়সা। আচ্ছা, এটা যদি 1 টাকা হয়, এটা 50 পয়সা, আর এটা 25 পয়সা, মুদ্রার সংখ্যা এগুলো। তাহলে টোটাল দেখো 7 আর 3 10 আর 2 12, তাহলে 12টা মুদ্রা হচ্ছে এখানে। কিন্তু কোশ্চেনে বলে দেওয়া, কি বলে দেওয়া, 384টি মুদ্রা রয়েছে। কত গুণ? 3 12 36, 12 2 24, 32 গুণ।
তাহলে যখনই 32 গুণ হলো, এটা মানে কটা আসবে? 32 গুণ করে দাও এর সঙ্গে, 32 দুগুণে 64 পিস। এটা মানে কত আসবে? গুণ 32 আসবে। আর 3 32-এ কত? 96 পিস। এগুলো কি পিস, এদের ভ্যালু। গুণ 32 করলে কত আসবে? 210 আর 14, 224, 224টা। আচ্ছা, এবার দেখো লজিক্যালি কিভাবে সলভটা করতে পারো। 1 টাকা তোমার কাছে 64 পিস আছে, তাহলে তুমি কি বলবে? আমার কাছে 64 টাকা আছে, যোগ 50 পয়সা তোমার কাছে যদি 96 পিস হয়, 50 পয়সা মানে হাফ টাকা, তাহলে 96টা মুদ্রা রয়েছে, তাহলে তোমার কাছে কত টাকা থাকবে? 48 টাকা। অর্ধেক করে দাও, 96 ইন্টু হাফ, 48 টাকা। আচ্ছা, 25 পয়সা তোমার কাছে আছে 224 পিস, তাহলে তোমার কাছে টাকায় কত টাকা আছে? দেখো 25 পয়সা মানে 1/4, তাহলে একে 1/4 দিয়ে গুণ করে দাও, তার মানে 4 দিয়ে ভাগ, তাহলে কত আসবে? 4 5 20, 4 6 24, 56। এবার দেখো তো ভাই কত আসছে ভ্যালু টোটাল যোগ করে। ইউনিট ডিজিট সব আলাদা, 0 আছে, 6 আছে, 8 আছে, 6 6 12 আর 8 20। আচ্ছা, 0 তো আসবেই, ইউনিট প্লেসে 0 আসবে। তাহলে কত আসবে? 6 4 100, 150, 150-র উপরে গিয়ে 8, 6 4 10 আর 8 18, 150-র উপরে গিয়ে 8 আর 6 14 আর 4 20, 170। দেখো আমি কি করেছি, প্রথমে এই ভ্যালুগুলো বাদ দিয়ে দিয়েছি ইউনিট প্লেসের। 50 40 90, 90 আর 60, 150। এবার 8 আর 4 12 আর 6, আরে 8 আর 4 12 আর 6, 0 তো আসছে না, তাই না? এখানে হচ্ছে 150 প্লাস 8 আর 6 14, 14 আর 4 18, তার মানে ইউনিট ডিজিটে 8 আসবে। তাহলে 8, অপশন নাম্বার বি, 168। 150 আর 18, 168। তো এখানে দাঁড়িয়ে শুধুমাত্র এই যে অনুপাত থেকে এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি সেটা বের করাটা অবধি যেতে পারলে, তারপরে শুধুমাত্র এই ক্যালকুলেশন 50 পয়সা, 25 পয়সা আর 1 টাকা, শুধু এইটুকু খেয়াল রাখবে। যখনই তোমার কাছে কোয়ান্টিটিটা ভাই চলে আসবে, কোয়ান্টিটি যখনই চলে আসবে তখন মাথায় রাখবে কোয়ান্টিটিকে আমি যদি এদের ইন্ডিভিজুয়াল ভ্যালু, মানে একে 1 টাকা বানাতে হলে কত পিস দরকার? 4 পিস দরকার, 4 দিয়ে একে ভাগ করে দাও। নেক্সট কোশ্চেন নাম্বার 5। একটি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি 37% খালি আছে, পাত্রটির তেল ধারণ ক্ষমতা কত? খুব ইম্পর্টেন্ট, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এই জাতীয় কোশ্চেনগুলো অপশন মিস্টেক করে দেয়, কারণ বুঝে উঠতে পারে না। বলছে যে খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর 37% কি আছে? খালি আছে। এবার দেখো 37% যদি খালি থাকে, আমি বলছি 37/100% তোলার জন্য। আচ্ছা, 37 যদি এখনো খালি থাকে 100-র মধ্যে, টোটাল আমার 100 লিটারের ক্যাপাসিটি, 37% খালি আছে মানে 37 লিটার খালি আছে। আচ্ছা, তাহলে ভর্তি কতটা আছে? এই 100 থেকে যদি 37 বাদ দিয়ে দাও, 67, সরি 63, 63 লিটার ভর্তি আছে। এটা ভর্তি আছে, এটা খালি, কিন্তু ভর্তি বলেছে কোশ্চেনে 1260 লিটার। আচ্ছা, 63-র মান 1260, বলছে পাত্রটির তেল ধারণ ক্ষমতা কত? এখানে যত গুণ আসবে এখানে তত গুণ করে দিলেই আনসার চলে আসবে। 63 দিয়ে দেখো তো কতবার যাচ্ছে। 9 দিয়ে কেটে দিই, 7 9 63, 9 দিয়ে কাটলে একে কয়বার যাবে? 9 14 126, 0, আর 7 দিয়ে কতবার যাচ্ছে? 20 গুণ। তাহলে এর সঙ্গে যখনই আমি 20 গুণ করে দেব, তাহলে 2000 লিটার, 2000 লিটার আমার কোশ্চেনের আনসার আসবে, অপশন নাম্বার বি।
37%টাই বেশি ইউজ করে এক্সামে, রিপিটেড, ভ্যালুও চেঞ্জ করে না। এবার কি কখনো কখনো যদি তোমাকে 25% বলে দেয়, তখন 25% মানে ওই একইভাবে যাবে 1/4। তাহলে 4 লিটারের মধ্যে 1 লিটার খালি আছে, বাদ বাকি 3 লিটার পূর্ণ হয়েছে। দ্যাটস ইট। নেক্সট কোশ্চেনে যাই। 27কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 35% হয়, তবে সংখ্যা দুটি কি কি? কোশ্চেন সহজ, তুমি এখানে এলিমিনেশন করতে পারছো না। দেখো, অবজারভেশন করো, কারণ টোটাল ভ্যালুটা কত? 27। 9 আর 8, 18 আর 9 27 হচ্ছে, 21 আর 6 27 হচ্ছে, 24 আর 3 27 হচ্ছে, 20 আর 7 27 হচ্ছে। তাহলে আমার কি করতে হচ্ছে? পার্সেন্টকে অ্যাটাক করতে হচ্ছে। আচ্ছা দেখো, বলছে 35%, একটি অংশ অপরটির 35% হচ্ছে। তাহলে 35% মানে 7/20। যার একটি অংশ অপরটির, আচ্ছা এটা যদি অপরটির, সাপোজ বি নাম্বারটি হয়, তাহলে এ পার্টটি 7। তাহলে টোটাল দেখো 20 আর 7 যোগ করলে এ আর বি, যদি 20 আর 7 আমি যোগ করি তাহলে 27 হচ্ছে। কোশ্চেনেও 27 দেওয়া রয়েছে, তাহলে 7 আর 20 হবে আমার উত্তর, অপশন নাম্বার বি, ডি। 20 আর 7 যদি 27 হয়ে যায়, তখন আর কম্পেয়ার করতে হবে না যে টোটাল ভ্যালু 27 রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। একটি ত্রিভুজের ভূমি 36.8 সেন্টিমিটার এবং উচ্চতা 7.5 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? এবার তুমি জানো যে ত্রিভুজের ইন জেনারেলি বেস দেওয়া রয়েছে আর হচ্ছে হাইট দেওয়া রয়েছে, তার মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা, এটা জানো। এবার 2 দিয়ে দেখো ভ্যালুগুলো কি কি ইউজ করেছে, জাস্ট এলিমিনেশন কিভাবে যেতে পারি আমরা। 36 মাল্টিপ্লাইড বাই 7.5 আসবে, এই তো। এবার এখানে একটু অবজার্ভ করো। আচ্ছা, এই হাফ, হাফ তো এর সঙ্গে গুণ আসবে, 2 দিয়ে তো এই ইভেন নাম্বারটাকেই কাটতে হবে, কিন্তু এই যে 7.5 এটা তো পড়ে থাকবে। আপাতত আমি পয়েন্টটাকে বাদ রাখছি, আমি একে বলতে পারি 3 মাল্টিপ্লাইড বাই 25, 3 25 75। তার মানে এরিয়া যাই আসুক না কেন, তার মধ্যে 3-এর একটা ফ্যাক্টর থাকতে হবে। 128 কি 3 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না। 130 3 দিয়ে যাচ্ছে না। 8 আর 4 12 কে 13, 3 দিয়ে যাবে না। একটাই অপশন, ক্লিয়ার? এই অপশন 3-এর মাল্টিপল, কারণ এই 3 তো উড়াতে পাচ্ছি না ভাই। এখানে 2 দিয়ে কাটার পরে যাই ভ্যালু থাকুক তার সঙ্গে তো 7.5 গুণ আসবে, গুণ আসা মানে 3-এরও মাল্টিপল হওয়া। বাকি তুমি এখানে যদি গুণ করতে করতে টাইম লস করো, সেটা তুমি করতেই পারো যদি তোমার হাতে অ্যাভেলেবেল টাইম থাকে। বিরাট কোহলি 8টি ছক্কা ও 3টি 4 এর সাহায্যে মোট 110 রান করেছে, তাহলে কত শতাংশ রান সে দৌড়ে করেছে? এবার দেখো, 8টি ছক্কা, ছক্কা নিয়েছে 8টা, আর 4 মেরেছে কটা? 3টে। অ্যাট ফার্স্ট আমি দেখছি যে এই কন্ডিশনে টোটাল কত আসবে? 6 8-এ 48, আর 3 4-এ 12, 48 আর 12 60। আচ্ছা, 60 রান তো এই কন্ডিশনে করেছে, টোটাল রান করেছিল 110। তাহলে বাদ বাকি যে 50 রান সে কি করেছে? দৌড়ে। দৌড়ে কত রান করেছে? 50 রান। এটা আমাদের বের করতে বলেছে সে কত শতাংশ রান দৌড়ে করেছে। আচ্ছা, এই 50 রান করেছে দৌড়ে, কত রানের মধ্যে? টোটাল ছিল 110 রানের মধ্যে, ইন্টু আউট অফ 100-এ কত? 11 দিয়ে দুটো অপশন আছে, জিরোর সঙ্গে জিরো কেটে দাও, অর্থাৎ 500-কে আমার ডিভাইড করতে হবে 11 দিয়ে, এত পার্সেন্ট আসবে উত্তর। কিন্তু দেখো মিক্সড ফ্র্যাকশনে রয়েছে, তার মানে হচ্ছে আমি একে হয় ভাগ করে যেতে পারি বা এখানে যেতে পারি, যে কোনো একটা কেস। একে দেখো যে কয়বার যাচ্ছে, 5 11 55, তাহলে 5 দিয়ে তো যাবে না, টোটাল দরকার 500। কিন্তু যদি এটা 54 জায়গায় 50ও হতো, 50 গুণ 11 তো কত হয়ে যেত? 550 হয়ে যেত, তাহলে এটা তো আসবে না। তাহলে অপশন নাম্বার
বি আমার আনসার নিতে হবে। 11 দিয়ে তো 500-কে 5 বার তো যাবে না অ্যাট ফার্স্ট, তাই না? তাহলে তো 55 হতে হতো, 550 হতে হতো। নেক্সট, একটি সংখ্যা 481 স্টার 673-কে 9 দ্বারা ভাগ করা হয়, তবে স্টারের জায়গায় কি হবে? 481, এখানে দাঁড়িয়ে স্টার রয়েছে 637। এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা হবে আর পুরোপুরি মিলে যাবে, তবে এই স্টারের জায়গাটায় কি আসবে? এবার 9 মানে যে কোনো ডিজিটগুলোর সাম, যে কোনো সংখ্যার। সবসময় খেয়াল রাখবে, অলওয়েজ যে 9 থাকবে এমনটা নয়। 11 থাকতে পারে, 13ও থাকতে পারে, 17ও থাকতে পারে, 19ও থাকতে পারে। বেশিরভাগ টাইমে 88 দেয়, 88 দেয় বেশিরভাগ টাইমে, আবার 72ও দেয়। প্রসেস এই একই যাবে। দেখো, যেগুলো এখানে 9-এর মাল্টিপল হচ্ছে না সেগুলো কেটে দাও। 8 আর 1-এ 9 হচ্ছে, কেটে দিলাম। আচ্ছা, 6 আর 3-এ 9 হচ্ছে, কেটে দিলাম। এখানে পড়ে থাকছে 7 আর 4-এ 11, যোগ 11-র সঙ্গে এই স্টারের জায়গায় কি বসাবো যে 9-এর একটা মাল্টিপল হবে? 11-র পরে 9-এর মাল্টিপল কত? 18। তাহলে যদি 18 হয় 9-এর মাল্টিপল, তখন আমি এই 11-র সঙ্গে আর যদি 7 অ্যাড করে দিই তবেই তো 18 হয়ে যাচ্ছে। তাহলে 7 স্টারের জায়গায় সংখ্যাটা দরকার বা ডিজিটটা দরকার আমার। ঠিক আছে, সবসময় ডিজিটের সাম। 11 হলে এক ঘর ছেড়ে ছেড়ে ডিফারেন্স করবে। নেক্সট, একটি নল 2 ঘন্টায় কোনো ট্যাঙ্কে জল ভর্তি করে, অপর নল ওই ট্যাঙ্কে 1 ঘন্টায় ভর্তি করে, তাদের ব্যাসের অনুপাত কত? ব্যাসের অনুপাত এবার মাথায় রাখবে, ডায়ামিটার বলেছে। এই হয় ডায়ামিটার, যখনই ডায়ামিটার হয়, ডায়ামিটার মানে রেডিয়াস যদি আর হয়, ডায়ামিটার কি হবে? 2r, যে কোনো বৃত্ত। এবার যখনই এটা 2r, ধরো একটা বড় আর আসলো অনুপাত, আরেকটার ছোট আর আসলো, ডায়ামিটারের রেশিও 2 কেটে গিয়ে কি পড়ে থাকবে? শুধুমাত্র ব্যাসার্ধেরই রেশিও। সো এই ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক, রেশিও তুমি ব্যাসার্ধেরই করবে। ঠিক আছে, তো এগুলো কি একটু ইউনিক টাইপের কোশ্চেন। কোশ্চেন ইজি, কিন্তু সচরাচর চোখে না পড়ার জন্য কঠিন হয়ে পড়বে। এবার একটি নল 2 ঘন্টায় কোনো ট্যাঙ্কে জল ভর্তি করে, অপর নল ওই ট্যাঙ্কে 1 ঘন্টায় ভর্তি করে। এবার দেখো ভাই, টাইমের রেশিও দেওয়া রয়েছে। সাপোজ ধরো এ নল আর হচ্ছে বি নল, এখানটায় টাইমের রেশিও কি দেওয়া? টাইমের রেশিও দেওয়া, প্রথম নলটা যদি 2 ঘন্টায় ভর্তি করে, পরের নলটা 1 ঘন্টায় ভর্তি করছে। এই টাইম থেকে এফিসিয়েন্সি রেশিওটা কি আসবে? যেহেতু কাজটাই একই হচ্ছে, তো 1:2 ইনভার্স হয়ে যাবে 2। এবার এটাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি এই কন্ডিশনে যখন ভর্তি হচ্ছে তখন কি বোঝাচ্ছে? এই হচ্ছে একটা পাইপ আর এই হচ্ছে একটা পাইপ। দেখো, এর মধ্যে থেকে যে টাইমে জল আসছে দুটো পাইপ থেকে, তুমি দেখো এর যে ব্রেথটা, ব্রেথ বলা ভুল, এর যে রেডিয়াসটা বা এর যে এরিয়াটা সেই অনুযায়ী আসছে। এর এরিয়ার ভিতর দিয়েই তো জলটা আসছে, এরও এরিয়ার মধ্যে দিয়েই জলটা আসছে। এবার দেখো, এই যে যে এফিসিয়েন্সি, এর মধ্যে দিয়ে এত জল বেরোচ্ছে, এর মধ্যে দিয়ে এত জল বেরোচ্ছে, অর্থাৎ এর যে এরিয়া কি আসবে? সাপোজ আমি বললাম পাই আর স্কোয়ার এরিয়া, আর এর আমি বলছি পাই ছোট আর এর স্কোয়ার, যেহেতু ছোট এটা। তখন এই পাই পাই তো কেটে যাবে, পড়ে থাকবে কি? আর এর স্কোয়ার রেশিও আর এর স্কোয়ার, এটাই এফিসিয়েন্সি। আচ্ছা, এই রেশিওটা এখানে এই দেওয়া রয়েছে, তাহলে আমাকে বের করতে হবে ব্যাসের। ব্যাস বা কি বললাম, তোমার অলওয়েজ ব্যাসার্ধতেই যাবে। তখন এই দুটো যদি আমি r/r করতে যাই, এই যে যে পাওয়ার পাওয়ার যদি তুলে দিতে চাই, এদের আন্ডার রুট হবে, তাহলে আন্ডার রুট করে দিলে পরে 1:√2। যেন ভুল না হয় ভাই, পরীক্ষার হলে কিন্তু এই জাতীয় কোশ্চেন বেশিরভাগ ছেলে মেয়ে জানা সত্ত্বেও ভুল করে আসবে। এখানেই তুমি আলাদা হয়ে যাবে এই জাতীয় কোশ্চেন যদি জিজ্ঞেস করে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো সচরাচর তোমার চোখে পড়ে না। আশা করি এই জায়গাটা বোঝানো গেছে। পাইপটা যতটা মোটা, যে পাইপটা যতটা মোটা, তার এরিয়ার মধ্যে দিয়েই
সেই অনুযায়ী জল বেরিয়েছে। তাহলে এটা তো পাই আর স্কোয়ার এরিয়া, এটাও পাই আর স্কোয়ার। তাহলে সেই আর এর স্কোয়ারের মান যদি এফিসিয়েন্সির 1:2 হয়, তাহলে আর এর মান কি আসবে, আন্ডার রুট করে দেবো। এবার একের বর্গমূল তো 1 আর √2 এর বর্গমূল √2। নেক্সট, এক ব্যক্তি বার্ষিক 3% সরল সুদে 6 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 144 টাকা দেন, তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন। এবার মোট কত টাকা শোধ করেছিল মানে কি, অ্যামাউন্ট। অ্যামাউন্ট বের করতে বলেছে, আর অ্যামাউন্ট মানে কি আসে, আমার পি প্লাস ইন্টারেস্ট, আসল আর সুদ। কিন্তু এখানে তো সুদ আমার দেওয়া রয়েছে 144 টাকা, কিন্তু আসলটা আমি জানি না। আসলটা করতে পারলেই 144 অ্যাড করে দিলেই হবে। এবার ইজিয়েস্ট ওয়ে কি, যেখানেই সুদ তার সঙ্গে 100 গুণ নিয়ে নাও, ডিভাইড বাই কি কি ডেটা তোমার কাছে রয়েছে, 3% রয়েছে, ইন্টু 6 রয়েছে, ব্যাস ক্যালকুলেট করো, চলে আসবে 3 6 18। 18 দিয়ে একবারে কত আসবে, 8 18 বোধ হয় 144, তাহলে কত আসছে 800। এই 800ই হচ্ছে পি। তাহলে পি এর মান যদি 800 হয়, 800 আর 144 কত আসবে, 944 টাকা। বোঝা গেল? তোমার 18 19 এই সময়ে দেখবে চ্যাপ্টার ওয়াইজ আমি করিয়ে দেওয়া, এসআই এর চ্যাপ্টারের যদি ক্লাস দেখো, ওখানে ডাইরেক্ট টোটকা আমি বলে দিয়েছি, যেখানেই তুমি সুদ দেখবে তার সঙ্গে 100 গুণ, তারপরে দেখো যে যে ডেটা থাকবে নিচে গুণ করে দাও, যেটা বের করতে হবে সেটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। নেক্সট কোশ্চেনে যাই। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। কি বলেছে, একটা বর্গক্ষেত্রের এরিয়া ইকুয়াল টু একটা সার্কেলের এরিয়া, অর্থাৎ পাই আর স্কোয়ারের সমান হচ্ছে এ স্কোয়ার। বৃত্তের পরিধি যদি, এটার পরিধি পেরিমিটার যদি 2 পাই এক্স হয়, তবে বর্গক্ষেত্রের পরিধি কত, বর্গক্ষেত্রের পরিধিটা কত। এবার দেখো, আমি এখানে অপশন দেখছি আলাদা আলাদা। আচ্ছা, এ স্কোয়ার কখন হয়, যখন প্রতিটা সাইড বর্গক্ষেত্রের এ হবে, তবেই বাহু স্কোয়ার আসবে। আচ্ছা, এর থেকে আমি পেরিমিটার কি পেতে পারি, পেরিমিটার পেতে পারি 4a, 4 গুণ এ। তাহলে বর্গক্ষেত্রের পেরিমিটার যখন বের করতে বলেছে, 4 তো একটা থাকবেই, 4 এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, এটাতে আছে। 4 দিয়ে অপশন একমাত্র একটাতেই রাখা আছে। আদারওয়াইজ যদি সলভ করতে যাও, এই বৃত্তের যে সার্কামফারেন্স দেওয়া রয়েছে বা পরিধি দেওয়া রয়েছে, এটার সূত্র কি 2 পাই আর, 2 পাই আর। তাহলে এখানে দাঁড়িয়ে ক্যালকুলেশনটা যদি করি, 2 এর সঙ্গে 2 কাটছে, পাইয়ের সঙ্গে পাই কাটছে, অর্থাৎ রেডিয়াস ইকুয়াল টু এক্স। তাহলে এখানে রেডিয়াস যদি এক্স হয়, রেডিয়াস যদি এক্স হয়, সেই রেসপেক্টে এখানে কি আসছে, পেরিমিটার বের করতে বলেছে, কিন্তু এর এরিয়া, এর এরিয়া ইকুয়াল টু, তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে আর এর জায়গায় এক্স বসিয়ে দাও, তাহলে আর এর জায়গায় যদি এক্স বসাই, পাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার যদি এপাশের বর্গমূলটা স্কোয়ারটা তুলে দিই, পাশে আন্ডার রুট নিতে হবে, তাহলে সাইড ইকুয়াল টু এত, তাহলে 4 ইন্টু এ আছে, এর মান যদি এত বসিয়ে দিই, 4 ইন্টু আন্ডার রুট অফ পাই এক্স স্কোয়ার। এবার বলো, এক্স স্কোয়ার তো বর্গমূল থেকে বের করা যাবে, বের করতে হলে কি আসবে, 4x আন্ডার রুট অফ পাই। আর এটাই আমাদের আনসার, যেটা কোশ্চেনে দেওয়া আছে, পাই এক্স রুট পাই, সরি পাই এক্স বলছি, 4x রুট পাই। কিন্তু এতটা তোমার ক্যালকুলেশন তো করতে হলো না, তুমি জাস্ট বেসিকে দেখো যে এর সঙ্গে 4 এর মাল্টিপল একটা থাকবে, যেটা অপশন একটাতেই রাখা আছে। নেক্সট, একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 80 কিমি/ঘন্টা। এই যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনের 6 ঘন্টা পরে স্টেশন থেকে যাত্রা করে এবং ছাড়ার 4 ঘন্টা পরে মালবাহী ট্রেনটিকে অতিক্রম করে। মালবাহী ট্রেনের গতিবেগ কত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তুমি অ্যাট ফার্স্ট কি করবে, যদি এই জাতীয় কোশ্চেন ইনক্লুড হয়,
একটু মার্কিং করে দিয়ে বাদ বাকি কোশ্চেন করে তারপরে টাইম বাঁচিয়ে কোশ্চেন এই জাতীয় অ্যাটেম্প্ট করো, তাহলে দাঁড়িয়ে একটু সমস্যায় পড়তে পারো। আর যদি ক্লারিফিকেশন পুরো থাকে তো একবারে অ্যাটেম্প্ট নিতে পারো। কোশ্চেন তো যাত্রীবাহী ট্রেনের স্পিড দেওয়া রয়েছে 80 কিমি পার ঘন্টা, কিন্তু কোশ্চেনের তথ্য শুরু হচ্ছে এখান থেকে। এই যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনের 6 ঘন্টা পরে স্টেশন থেকে যাত্রা করে। তার মানে এটা যদি স্টেশন হয়, এই স্টেশনেই যাত্রীবাহী ট্রেনটা ওয়েট করছে, যার স্পিড কত 80 কিমি পার ঘন্টা দেওয়া রয়েছে। এখান থেকে স্টেশন থেকে কি করেছে না একটা মালগাড়ি ছেড়ে দিয়েছে। এবার এই মালবাহী ট্রেনটি ছাড়ার 6 ঘন্টা পরে, তার মানে এই মালবাহী ট্রেনটা এখানে 6 ঘন্টায় এসছে, তাহলে মালবাহী ট্রেনটা এইটুকু 6 ঘন্টা চলেছে, এ তখনও স্টার্ট হয়নি। 6 ঘন্টা পরে যখন এবার স্টার্ট হচ্ছে, কোনটা? এই যাত্রীবাহী ট্রেনটা। এই যাত্রীবাহী ট্রেনটা যখন স্টার্ট হয়েছে, কি বলছে যে ছাড়ার 4 ঘন্টা পরে মালবাহী ট্রেনটিকে অতিক্রম করেছে, তার মানে এখান থেকে আরো 4 ঘন্টা সময় নিয়েছে। তাহলে এখান থেকে এইটুকু 4 ঘন্টা আরো এই মালবাহী ট্রেনটা চলেছে, আর এটা যাত্রী ট্রেন। তাহলে যাত্রী ট্রেনটা দেখো এখান থেকে এই পর্যন্ত 4 ঘন্টাতেই এসছে, যাত্রীবাহী ট্রেনটা এখান থেকে এই পর্যন্ত 4 ঘন্টাতেই এসছে, আর মালবাহী ট্রেনটা এখান থেকে এই পর্যন্ত 6 ঘন্টায় এসছে। এই 6 ঘন্টা যাত্রীবাহী ট্রেনটা চলেনি, কিন্তু চলেছে কতটুকু? এইটুকু 4 ঘন্টা এখান থেকে এইটুকু এসছে। তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি, মালবাহী আর রেশিও যাত্রীবাহী ট্রেনটা কি করেছে, যে সময়ে যাত্রীবাহী ট্রেনটা 4 ঘন্টায় দূরত্ব অতিক্রম করেছে, সেই একই দূরত্ব মালবাহী ট্রেনটা এখান থেকে এই পর্যন্ত 6 + 4 10 ঘন্টায় অতিক্রম করেছে। তাহলে এটা এদের টাইমের রেশিও। কি বুঝতে সমস্যা হয়েছে? ডায়াগ্রামটা খুব সুন্দর করে বোঝো, তারপরে কোশ্চেনের আর সলিউশনে কিচ্ছু নেই। দেখো, যাত্রীবাহী ট্রেনটা এখানে স্টেশনে বসে রয়েছে, মালবাহী ট্রেনটা ছেড়ে দিয়েছে। মালবাহী ট্রেনটা ছাড়ার 6 ঘন্টা পরেই স্টার্ট হয়েছে, তাহলে ওই 6 ঘন্টা ধরে মালবাহী ট্রেনটা তো চলেছে। সাপোজ মালবাহী ট্রেনটা এই পর্যন্ত এসছে, এবার যাত্রীবাহী চললো। তাহলে যাত্রীবাহী যখন চলা স্টার্ট হলো, এ 4 ঘন্টা পরে একে ধরতে পেরেছে। আচ্ছা, এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টা তো মালবাহী ট্রেনটা এখানে পড়ে নেই, 4 ঘন্টা তো মালবাহী ট্রেনটাও এগিয়েছে, আর যাত্রীবাহী ট্রেনটাও এখানে গিয়ে ওকে অতিক্রম করছে। তাহলে এখান থেকেই পুরো দূরত্বটা যাত্রীবাহী ট্রেনটা 4 ঘন্টা টাইম নিয়েছে, আর মালবাহী ট্রেনটা এই পর্যন্ত 6 ঘন্টায় এসছিল, আর এই যে 4 ঘন্টা যেতে যাত্রীবাহীর সময় লেগেছে, সেই 4 ঘন্টায় শুধু মালবাহী ট্রেনটা এইটুকুই এসছে। তাহলে এই পুরো ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত, দেখো ডিস্টেন্সটা কনস্ট্যান্ট হয়ে গেল। যাত্রীবাহী ট্রেনটা এখান থেকে এই পর্যন্ত 4 ঘন্টা নিয়েছে, আর মালবাহী ট্রেনটা এখান থেকে এখানে এই পর্যন্ত 6 ঘন্টা, আর এইটুকু 4 ঘন্টা, তাহলে 6 আর 4 10 ঘন্টা টাইম পেলে। এবার ডিস্টেন্স দেখো একই ডিস্টেন্স, তাহলে স্পিডের রেশিও কি আসছে ভাই? 4:10। কেন আমি এখানে রেশিও আর করলাম না? কেন কি এই যে যাত্রীবাহী ট্রেনের স্পিড দেওয়া রয়েছে 80, তো যাত্রীবাহী এর কি কম্পেয়ার করতে সুবিধা হবে, 80 মানে 8 গুণ। তাহলে এর সঙ্গে যখনই আমি 8 গুণ করে দেবো, 4 8 কত আসবে? 32 কিমি পার ঘন্টা। এ আছে দেওয়া এখানে কিমি পার ঘন্টায়, তাহলে এটাও কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, প্রত্যেকটা অপশন, এই অপশনে 32 রাখা। ক্লিয়ার ভাই? মোস্ট ভাইটাল কোশ্চেন, এবং কনসেপচুয়ালি তুমি এই ডায়াগ্রামটা পরীক্ষার হলে যদি করে ফেলো, যে এক্সামেই আসুক না কেন, দ্যাটস ইট। কোশ্চেনে আর কিচ্ছু নেই, শুধুমাত্র এই ডায়াগ্রামটাই ইম্পর্টেন্ট। নেক্সট, একটি দোকানের বিক্রয় প্রতি মাসে 20% বৃদ্ধি পায়। মার্চ মাসে তা 5,000 টাকা হলে 3 মাস পরে বিক্রয় কত হবে? এবার দেখো, প্রত্যেক মাসে 20% বৃদ্ধি, মার্চ মাসের পরে 3 মাস বলেছে। এবার মার্চ এপ্রিল মে দিয়ে আমার কোনো কাজ নেই, কিন্তু 3 মাস,
প্রত্যেক মাসে 20% যেহেতু ইনক্রিজ করছে, তাহলে আমি বলতে পারি 20%-এর ভগ্নাংশ ভ্যালু 5 থেকে 6 হচ্ছে। আচ্ছা, টাইমটা বলছে 3 মাস, প্রত্যেক মাসে 5:6 হচ্ছে। যখনই টাইমটা 3 মাস, তাহলে পাওয়ার 3 করে দাও। দ্যাটস ইট। এবার 5-এর কিউব কত হচ্ছে? 125 রেশিও। 6-এর কিউব 216। যখনই এই আসছে, বলছে যে মার্চ মাসে, মানে এখানে 5000 ছিল, হয় তুমি একে কম্পেয়ার করতে পারো, কারণ 40 গুণ আসবে, এখানেও 40 গুণ করে দাও। 40 গুণ আসবে তো, 4 গুণ 125, 500, আর একটা জিরো বসে গেল, তাহলে এরও 40 গুণ করে দাও। তাহলে 0, 4 6 24, 4 হাতে 2, 4 21 84, আর 2 86, তাহলে 8640। 8640, দ্যাট ইজ অপশন নাম্বার বি। আদারওয়াইজ তুমি কি করতে পারতে? দেখো, এইটুকু মনে করো যে আমি এইটুকু আর কম্পেয়ারে যাব না, তুমি এলিমিনেশনেও এখানে যেতে পারতে। এর সঙ্গে যাই আসুক গুণ হবে, সেই ভ্যালুটা এর সঙ্গেই তো গুণ হবে। এবার যখনই এই ভ্যালুটার সঙ্গে গুণ হবেই, এই ভ্যালুটা দেখো 9-এর একটা মাল্টিপল, 9-এর একটা মাল্টিপল, তাহলে 9 দিয়ে ডেফিনেটলি অপশনটা থাকবে। দেখি তো, 6-এর 5-এ 11, আর 8-এ 19, 9-এর মাল্টিপল 9, 6-এর 3-এ 9, 8, 9-এর মাল্টিপল 9, 8 আর 2 10, আর 6 16, 9-এর মাল্টিপল 9, 6-এর 4-এ 10 আর 8 18, 9-এর মাল্টিপল, দ্যাট ইজ অপশন নাম্বার বি। তাহলে এখানে যদি 5000-এর জায়গায় একটু ক্রিটিক্যাল ভ্যালু দেয়, তাহলে তোমার ক্যালকুলেশন ভাগ করতে অসুবিধা হবে, তখন তুমি এইটা দেখে যেটা বললাম এলিমিনেশন, 9-এর মাল্টিপল চেক করে অপশন মার্কিং করতে পারো। নেক্সট, বেসিক অ্যালজেব্রা। দেখো ভাই, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু দেওয়া রয়েছে কত? 35। আর এ প্লাস বি দেওয়া রয়েছে কত? 5। ফাইন্ড করতে হবে 1/a, অর্থাৎ এ আর বি এর অনন্যকের যোগফল কত। বেসিক অ্যালজেব্রা, তুমি যদি অ্যালজেব্রার কোশ্চেন সলভ করো, তাহলে এগুলো একদম বেসিকের মধ্যে পড়ে, কিন্তু মাথায় রাখবে পরীক্ষার হলে এক আধটা যদি স্ট্যান্ডার্ড অ্যালজেব্রাও দেয়, সেটা সবার জন্য স্ট্যান্ডার্ড হবে, না দেওয়ার কিছুই নেই। এলিমেন্টারি ম্যাথামেটিক্সের মধ্যে সমস্ত কিছুই এলিমেন্টারি। অ্যাট ফার্স্ট ভাবো যে এটা যদি আমি সলভ করতে যাই টাইম লাগবে। ছোট ছোট ভ্যালু তুমি ভ্যালু ধরেই নিতে পারো। কীরকম ভ্যালু ধরে নিতে পারো? দেখো, এটা দুটো সংখ্যার যোগফলেই। আমি যদি 1 ভাবি, এটা 4 ভাবতে হয়। যদি 2 ভাবি, এটা 3 ভাবতে হয়। আর তো বেশি ভাঙতে পারবো না। কেন ভাঙতে পারবো না? এটা 3 ভাববো, এটা 2, এইটাই রিপিটেশন চলে আসছে। তাহলে 2 জোড়াই সংখ্যা সম্ভব হচ্ছে। লসাগু গসাগুতে করেছি এর আগের সেটগুলোতে, যে কত জোড়া সংখ্যা সম্ভব হবে, তাই না? তো এখানে দুটোই পেয়ার পাচ্ছি। আচ্ছা, এই দুটো সংখ্যারই কিউবের যোগফল হচ্ছে 35। এখানে যদি 4-এর কিউবই করে দিই, 4-এর কিউব নিজেরই একার ভ্যালু কত? 64 আসছে। তাহলে 64-র সঙ্গে 1-এর কিউব তো 1 হবে, তাহলে 64 আর 1-এ 65 হওয়া উচিত। তাহলে এই প্রথম জোড়াটা তো ভুল হলো। দ্বিতীয় জোড়া দেখো, 3-এর কিউব কত হবে? 3-এর কিউব হবে 27, আর 2-এর কিউব কত হবে? 8। আচ্ছা, 27 আর হচ্ছে 8, দুটো যদি যোগ করি 27 আর 8 35 হচ্ছে। তাহলে ডেফিনেটলি 2 আর 3 হবে এদের প্রাইম ফ্যাক্টর। তাহলে আমি এখানে অ্যাড করে দিই, তাহলে 1/2 যোগ 1/3। এটা ম্যাটার করে না যে তুমি এর মান 3 নিচ্ছ, বির মান 2 নিচ্ছ, কোনো ম্যাটার করে না। তাহলে 3 2 6, আর এখানে 3 আর 2 5, তাহলে 5/6 আমাদের অপশন নাম্বার এ উত্তর। আদারওয়াইজ যদি সলভ করতে হয়, কারণ কি এটা তো ছোট ভ্যালু 5 দেওয়া রয়েছে, তাই 2 জোড়াই সংখ্যাতে ভাঙতে পারছি বলে চলে আসলো। কিন্তু যদি আমাদের সলিউশন করতে হতো, একটু ক্রিটিক্যাল ভ্যালু হতো, তখন গিয়ে কি করতাম? এ আর বির মান তো যোগফল দেওয়া রয়েছে, এটার থেকে আমি এ মাইনাস বির মানটা বের করতাম। ক্লিয়ার? এ মাইনাস বির মান যখনই পেয়ে যেতাম, তাহলে এ প্লাস বির মান এত, এ মাইনাস বির মান পেতাম।
এ আর বি ইন্ডিভিজুয়াল নাম্বার পেয়ে যেতাম। দ্যাটস ইট, তারপরে করে ফেললে চলে আসবে। নেক্সট, কোনো সংখ্যাকে 112 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 75। যদি ওই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? 112 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে 75। এই একই সংখ্যাটা এখানে কনস্ট্যান্ট। 16 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে? অলওয়েজ মাথায় রাখবে কোশ্চেনের প্যাটার্ন ফিক্সড। এখানে আমি বেসিক অ্যাপ্রোচ দেখাচ্ছি না, মানে বেসিক অ্যাপ্রোচ বলা ভুল, অ্যাপ্রোচ ডেভেলপমেন্টটা এখানে দেখাচ্ছি না, টাইম লস হবে। সব সময় মাথায় রাখবে এই যে ভ্যালুটা দেবে ফার্স্ট কন্ডিশনে, এই ভ্যালুটারই একটা ফ্যাক্টর দেওয়া থাকবে তোমাকে সেকেন্ড যদি বের করতে বলে। যে ভ্যালুটা দিয়ে ফার্স্ট কন্ডিশনে ভাগ করবে, যেটা ডিভিডেন্ড বলি আমরা, সরি ডিভিডেন্ড নয়, ভাজক বলি আর কি, তারই একটা ফ্যাক্টর দেওয়া থাকবে। সেই ফ্যাক্টর দিয়েই আবার ভাগ করে ভাগশেষটা বলতে হবে। তো তখন মাথায় রাখবে এরই যখন এটা একটা ফ্যাক্টর, তখন এর যে ভাগশেষ থাকছে তাকে এই ফ্যাক্টরটা দিয়েই ভাগ করে দাও। এবার ভাগটা ইজিয়েস্ট ওয়েতে করো। যদি 4 × 16 = 64 যায়, 4 বার যায় 64 পর্যন্ত, তাহলে কত থাকবে? তুমি এবার ক্যালকুলেশন করবে, 64 75 থেকে বাদ গেলে পরে 11 থাকছে। কিন্তু আমি বলছি যে 16 দিয়ে 5 বার নিয়ে যাও, তাহলে 5 16 80, ইজি হচ্ছে। 80 থেকে কত কম? এটা 5 কম, তখন এই 16 থেকেও 5 কমিয়ে দাও, তাতেও 11। তাহলে 11 আমার আনসার আসবে, অপশন নাম্বার ডি। একটু বলেই দিই যাতে করে তোমার পরীক্ষার হলে সুবিধা হবে। এটাকে বলছি ভাজক। ভাজক বলছি, যেটা ইংলিশে বলে ডিভাইজার। আর এটাকে বলছি ভাজ্য, ইংলিশে যেটা বলছি ডিভিডেন্ড। ডিভিডেন্ড ডি। আর এটাকে বলছি ভাগফল, যেটা ইংলিশে বলছি কোশেন্ট। আর এই নিচে থাকছে রিমাইন্ডার। রিমাইন্ডার INDER, ভাগশেষ। তো ভাজ্য, ভাজক, ভাগফল যদি ভুলে যাও, চারটা মাথায় রেখো। নেক্সট কোশ্চেন আসি। 3টি ঘন্টায় একসঙ্গে বেজে তারপর যথাক্রমে 8 মিনিট, 12 মিনিট এবং 18 মিনিট অন্তর বাজতে লাগলো। যে সময় পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে তা হলো। জানি না এর আগের সেটে করিয়েছি কিনা এই জাতীয় কোশ্চেন, যথাসম্ভব করিয়েছিলাম। তো এই ঘন্টার কোশ্চেনও ইম্পর্টেন্ট এই এক্সামের রেসপেক্টে। মাথায় রাখো যে 8 মিনিট, 12 মিনিট আর হচ্ছে 18 মিনিট অন্তর অন্তর বাজছে, প্রত্যেকটা কি মিনিটে দেওয়া। এবার দেখো বলছে যে সময় পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে তা হলো। এবার মূল কথা, এদের এলসিএম, যখনই এই সংখ্যাগুলোর এলসিএম, তার মানে এই সংখ্যাগুলিরই একটা মাল্টিপল থাকবে। দেখো এলিমিনেট করা স্টার্ট করো। এখানে 8 12 18 কোথাও 5 নেই যে আমার 60 বা 45 5-এর কোনো মাল্টিপল আসবে। অ্যাজ ইট ইজ দেখো ফার্স্ট কোশ্চেনে যেটা বলেছিলাম 36 72, কোনটা চেক করবে আগে? 36, কারণ 72-এর একটা ফ্যাক্টর হচ্ছে 36। তো এলসিএম যখনই এলিমিনেট করার চেষ্টা করবে তখন ছোট ফ্যাক্টরটাই ধরবে। 36-কে 18 দিয়ে যাচ্ছে, 36-কে 12 দিয়ে যাচ্ছে ভাগ, কিন্তু 8 দিয়ে কি যাচ্ছে? যাচ্ছে না, তখন 72 উত্তর নেবে। একটা এলিমিনেশন করতে পারলে আরেকটা ইজিলি করতে পারবে। ক্লিয়ার? তো এলিমিনেশনেই করে ফেলতে পারবে। নেক্সট, যে ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত এবং এত দ্বারা ভাগ করলে প্রতিটি ভাগফল অখণ্ড সংখ্যা হবে তা হলো। অখণ্ড সংখ্যা বলতে কি বোঝায়? যে পূর্ণ সংখ্যাই ভাগ যাবে, কোনো রিমাইন্ডার থাকবে না, পুরোপুরি ভাগ মিলে যাবে। ভ্যালুগুলো 0.06, 0.008 আর 0.16। আগের সেটটার সময়ই বলেছিলাম যে ভগ্নাংশের থাকবে এলসিএম এইচসিএফ বের করা,
অথবা ভগ্নাংশের জায়গায় একটা স্টেপ পিছিয়ে গিয়ে এক্সামিনার কি করে দেবে, পয়েন্ট ইনক্লুড করে দেবে। কিন্তু তুমি দেখো যে যে ক্ষুদ্রতম সংখ্যাকে, এমন একটা সংখ্যা, এখানে এমন একটা নাম্বার রয়েছে যে নাম্বারটাকে আমরা কি করছি, সেই সংখ্যাটাকে এটা দিয়েও ভাগ যাচ্ছে, এটা দিয়েও ভাগ যাচ্ছে, এটা দিয়েও ভাগ যাচ্ছে। তো সেই সংখ্যাটা যদি বের করতে হয়, সেই সংখ্যাটা দিয়ে যদি বের করতে হয়, তাহলে আমার কি দরকার, এই সংখ্যাটা কি আসা উচিত, এই সংখ্যাটা আসা উচিত এই সংখ্যাগুলোর এলসিএম, তাই না? এই সংখ্যাগুলোর এলসিএম, যেটা এই তিনটে সংখ্যারই একটা মাল্টিপল, কমন মাল্টিপল। আর যদি এখানে এরকম থাকতো যে এমন একটা সংখ্যা, যে সংখ্যা দিয়ে এই সংখ্যাকেও ভাগ যাবে, এই সংখ্যাকেও ভাগ যাবে, আবার এই সংখ্যাকেও ভাগ যাবে, তখন এই সংখ্যাটাকে আমরা কি বলতাম, গসাগু, এইচসিএফ। কারণ এই তিনটে সংখ্যারই একটা কমন ফ্যাক্টর, ছোট যে গুণনীয়ক, সেই ভ্যালুটা হচ্ছে এটা। তো এই দুটো কন্ডিশনই মাথায় রাখবে। এমন একটা সংখ্যা, যে সংখ্যাটাকে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তখন আমাদের দরকার লসাগু, এলসিএম। আর এমন একটা সংখ্যা, ক্ষুদ্রতম, যে বৃহত্তম সব থেকে, যে সংখ্যাটা দিয়ে এই সংখ্যাকে, এই সংখ্যাকে এবং এই সংখ্যাকে ভাগ যাচ্ছে, তখন আমরা বলছি গসাগু বের করার দরকার। তো নেক্সট, এবার যে সলিউশন অ্যাপ্রোচটা সেটাতে যাই। ভগ্নাংশের ক্ষেত্রে রিস্ক নেবে না। তো দেখো, অ্যাট ফার্স্ট পয়েন্ট তুলে দাও। তাহলে 6 বাই, এখানে কত আসবে, 100, এখানে 8 বাই, তিনটে জিরো, আর এখানে 16 বাই, দুটো জিরো। এবার খেয়াল করো যে প্রত্যেকটাতে বেস ইকুয়াল না। যদি বেস ইকুয়াল না থাকে, তখন বেসগুলোকে ইকুয়াল করবে। বেস বলতে কি, হর, ঠিক আছে? ডিনোমিনেটর গুলোকে ইকুয়াল করবে, নিউমারেটর গুলোকে ছেড়ে দেবে। আর যদি সেটা না করো, তাহলে কি করবে, কাটাকাটি করে প্রত্যেকটা যত ক্ষুদ্রতম বানানো যায় লোয়েস্ট ভগ্নাংশ, সেটা করবে। আমি কি করি, জিরো করে দিই। জিরো বলতে কি, এখানে হাইয়েস্ট কটা জিরো আছে, তিনটে, তাহলে এটাতে যদি তিনটে জিরো করে, উপরে জিরো, এটাতেও যদি তিনটে জিরো করতে হয় আমার, উপরেও জিরো নিতে হবে। দ্যাটস ইট। এবার যখনই এদের আমি বলছি যে এলসিএম দরকার, তখন এলসিএম মানে কি, লবগুলোর এলসিএম বাই হরগুলোর এইচসিএফ। এইচসিএফ তো তিনটে জিরোই আসবে, কারণ কমন প্রত্যেকটাতেই তিনটে জিরো করেই আছে। এবার এদের যখনই এলসিএম করতে যাব, দেখো 60, 8, 160, 160 দেখো হাইয়েস্ট রয়েছে। হাইয়েস্ট থাকে। এবার দেখো যে এই 160-এর মধ্যে কোন ভ্যালুটা নেই, এটা একটা 3-এর মাল্টিপল, তাহলে একটা 3 নিয়ে নাও, তখন 60ও এর মধ্যে ইনক্লুড হয়ে গেল। আচ্ছা, 8 দিয়ে 160-কে যাচ্ছে, যাচ্ছে, বাদ দিয়ে দাও। তাহলে 3 ষোলো 48, 480 ডিভাইড বাই 1000, একটা জিরো কেটে দাও, তখন দু ঘর আগে দশমিক বসে যাবে, 0.48, আর এটাই আসবে আনসার। একটু সতর্ক, দেখো 48ও রাখা, 48ও রাখা, কোনটা করবে, 0.48। পরীক্ষার হলে হুটোপাটা করে কিন্তু এই অপশনেই এরকম রাখবে, মার্কিং করে দিয়ে চলে যেও না। দশমিকের খেয়ালটা রেখো, ছোট্ট একটা ওটা মতো তো, ওটা নজরে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট করবে। নেক্সট, নেক্সট। আচ্ছা, কোশ্চেনটা দেখে ইজি মনে হচ্ছে, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ পার রয়েছে একটা, কি আছে, ভ্যালু। কোশ্চেন তো তোমার ওখানেই রয়েছে, আমি এখানে একটু তুলে নিচ্ছি। 1 ডিভাইড, থার্ড ব্র্যাকেট, 1 প্লাস 1 ডিভাইড, সেকেন্ড ব্র্যাকেট, 1 প্লাস 1 ডিভাইড, ফার্স্ট ব্র্যাকেট, 1 প্লাস 1 ডিভাইড, 1 প্লাস 1 ডিভাইড 2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানটায় বার রয়েছে। মাথায় রাখবে এটা যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তুমি জানো যে বদমাশ রুলে
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে কাজ, কিন্তু ব্র্যাকেটের মধ্যে এই যে যে কটা ডিজিটের উপরে বার টানা থাকবে মাথায় রাখবে সেটাও একটা ব্র্যাকেট। তবে হ্যাঁ, যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই ভ্যালুটার আগে যে সাইন, ওই সাইনটাকে ছেড়ে নেবে, ওই সাইনের কাজ পরে। এই ডিভাইডের পরে গিয়ে ব্র্যাকেটটা স্টার্ট হচ্ছে। ডিভাইডের পরে গিয়ে যদি ব্র্যাকেটটা স্টার্ট হয়, এবার সলভটা করো, তোমার কোশ্চেন পেপারে এই কোশ্চেনটা রয়েছে, তাহলে এইটুকুই একটা ব্র্যাকেট আবার। তাহলে এইটুকু যদি আমি সলভ করি, 1/2 মানে হাফ, 1+হাফ মানে দেড়, আর দেড় মানে কি আসবে 3/2। আচ্ছা, এবার এই পার্টটুকু টানি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। 1+1 দিয়ে যদি এই ভ্যালুটা হয়, গুণ দিলে পরে উল্টে যাবে, তাহলে কি আসবে ইন্টু 2/3 আসবে, 2/3 আসবে। তখন এটা কি আসবে, এই পুরো ভ্যালুটা এবার এই এক রাখা না রাখা একই ব্যাপার, 3 আর 2, এই পুরো ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসছে 5/3। তাহলে মানটা পেলাম আমি 5/3। এবার এখানে আসো, এইটুকু আবার এক গুণ দিলে পরে 3/5 হয়ে যাবে। এই পার্টটা যদি আমি গুণ দিয়ে দিই, তখন এখানে আমি বলতে পারি যে 3/5। আবার একইভাবে 5 × 1 = 5 আর 3 = 8/ কি আসবে 3 আসবে। তাহলে ডিভাইডের এইখানে যদি 8/3 আসে, আমি যদি এটাতে আবার গুণ দিয়ে দিই, 8/3টা কি হবে, পাল্টি খাবে, তখন কি লিখবো 3/8। আচ্ছা, আবার দেখো 1 প্লাস দিয়ে, তাহলে 8 আর 3 এখানে পাচ্ছি আমি 11/8। 8 × 1 = 8 আর 3 = 11/8। এখানে 1 ডিভাইড আছে। আচ্ছা, আবার যদি 1 ইনটু করে দিই, এটা এই ভগ্নাংশটা আবার পাল্টি খাবে, তখন গিয়ে কি আসবে 11/8 আসবে। সরি, পাল্টি খেলে তো 8/11 আসবে, 8/11 আসবে। আর 1 গুণ 8/11 মানে 8/11ই আসবে। কোথাও ভুল করলাম বোধহয় ভাই। কোথায় ক্যালকুলেশন ভুল করেছি? তুমি হয়তো দেখে বুঝে ফেলেছো যে দাদা কোথাও প্লাস মাইনাসে ভুল করে ফেলেছে, কিন্তু তারপরে এইটুকু হয়তো দেখতে বিরক্তিকর লাগছে, কিন্তু আমার তো এখানে সামনে কেউ বলার নেই। অফলাইন বা লাইভ ক্লাস হলে যেটা তাও দেখা যেত। তো একটু ক্যালকুলেশনটা আরেকবার দেখে নিই। তুলতে কোনো ভুল করিনি। 1+1 + 1 + 1 + 1 / 1 + 1 / 2। আচ্ছা, দেখি এবার। 1.5 মানে 3/2, গুণ দিলাম 2/3, 2/3, তাহলে 1 প্লাস, তাহলে 3 × 1 = 3 আর 2 = 5/3 হচ্ছে। তাহলে এই ভ্যালু 5/3 হলে 3/5 হলো। 5 × 1 = 5 আর 3 = 8/, এই দেখো, দেখেছো ভুল ধরে ফেলেছি, 8/5 হবে, 8/5। তাহলে এটা যদি 8/5 হয়, তাহলে এখানে দাঁড়িয়ে গুণ হয়ে 5/8 হবে। তাহলে 8 × 8 = 5, 13/8, এখানে আসছে 13/8। তাহলে এটা যখনই গুণ দেব, 1 ইন্টু 8/13 পাল্টি খাবে, তাহলে 1-এর সঙ্গে যাই গুণ হোক না কেন 8/13। এবার দেখো, 8 × 8 = 5, 13/8, আবার 8/13, তাহলে উত্তর এটা। এখানে একটা মিস্টেক হওয়ার প্রবণতা রয়েছে। তো এখানে 8/3 হয়ে গেছিল উইদাউট এডিট ফেডিট। তুমি দেখে শুধু অ্যাপ্রোচগুলো ডেভেলপ করো, ক্যালকুলেশন তোমার করতেই হবে, পুরো র ফুটেজই পাচ্ছ। আর হ্যাঁ, এখানেই বলে দিই যে নেক্সট সেট লাইভ টেস্টই করাবো ভাবছি, কারণ একই ভিডিওই আপলোড হয়ে যায়, কি দরকার আমার এইভাবে বাড়তি খাটনি করানো। সন্ধ্যের পরে কোন টাইমটা তোমাদের লাইভ টেস্টে সুবিধা হয় একটু কমেন্টে জানিও। 6:30 7টার থেকে শুরু করে বা তার পরে বা আশপাশে, এটা একটু কমেন্টে জানিও, তাহলে কি আমি সেই টাইমে লাইভ টেস্টগুলো করানোর টাইমটা বের করব। নেক্সট, কিছু অর্থ সরল সুদে 2 বছরে 696 টাকা এবং 5 বছরে 840 টাকা হয়, অর্থের পরিমাণ কত? আচ্ছা, দেখো এখানে
যে আসলটা সেই পরিমাণটা অ্যাবসেন্ট আছে, কিন্তু বলে দিয়েছে যে 696 টাকা হচ্ছে 2 বছর সময় নিচ্ছে, আর 840 টাকা হচ্ছে 5 বছর সময় নিচ্ছে। খুব ইম্পর্টেন্ট টাইপ। এই একই প্যাটার্ন এই একই প্যাটার্ন ট্রেনের ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট হয়, একই অ্যাপ্রোচ। কারণ ট্রেন আর প্ল্যাটফর্ম ঢুকিয়ে দেবে, আর এখানে টাইমটা সেকেন্ডে দিয়ে দেবে। তো এখানে বলেছে যে অর্থের পরিমাণ আসল, তোমাকে রেট পার্সেন্টও বের করতে বলে। রেট তুমি যদি এখানে আসল বের করে ফেলতে পারো, তারপরে রেট তো অটোমেটিক্যালি বের হবে। দেখো, এই 2 বছর থেকে 5 বছর রেখেছি। 2 বছর রাখলে এত টাকা হচ্ছে, মানে অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস সুদ। এটাতেও আসল আর সুদ আছে, সুদ আসল, এটাতেও আসল আর সুদ আছে। আচ্ছা, 2 বছর থেকে 5 বছর, কত বছর বাড়তি? 3 বছর বাড়তি। এই 3 বছরের জন্য এখান থেকে এই টাকাটা হতে কত টাকা বেড়েছে? 6 আর 4 10, হাতে 1, 70, 14, 144 টাকা। এবার দেখো, এখানেও যে পরিমাণ আসল ছিল এই পি, এখানেও সেই একই পরিমাণ পি প্লাস এসআই। এসআই এর পরিবর্তন হচ্ছে, কেন হচ্ছে? কারণ এটা টাইমটা 5 বছর। কিন্তু এই পি এর পরিমাণ এখানেও একই। তাহলে এখান থেকে যদি আমি এই ভ্যালুটা বাদ দিয়ে দিই, তাহলে এই এসআই থেকে এই এসআই গ্যাপটা থাকবে, কিন্তু এই পি কেটে দেবে, আউট হবে। তাহলে প্রিন্সিপাল আউট হবে, কিন্তু সরল সুদের পরিমাণটা, এই ডিফারেন্সটা পড়ে থাকবে। তাহলে 3 দিয়ে যদি তুমি দেখো যে এখানে দাঁড়িয়ে কত গুণে যাচ্ছে, 3-এর সঙ্গে কত গুণে যাবে? 3 4 12, হাতে 2 3 8 24, 48। তাহলে এই 48 টাকা এসআই। আচ্ছা, 3 বছরে ছিল 144 টাকা, তাহলে এটা কি 3 দিয়ে ভাগ দেওয়ার পরে? এসআই পার ইয়ার, 1 বছরে সরল সুদ 48 টাকা, যে কোনো একটা ধরতে পারো। টোটাল যদি এই কন্ডিশনটা ধরি 2 বছরেরটা, তাহলে 2 বছরে যদি আমার 696 টাকা সুদ আসল হয়, আচ্ছা 2 বছরে 48 টাকা যদি এক এক বছরে এসআই হয়, 2 বছরে 48 দুগুণে 96 টাকা তো এসআই হয়েছে। 2 বছরে সরল সুদ কত হয়েছে? 96 টাকা। তাহলে 96 টাকা যদি বাদ দিয়ে দাও ভাই, 600 টাকা আমার কি আসবে? আসল আসবে। 600 টাকা অপশন নাম্বার বিতে আছে। বোঝা গেল? যদি এই সেকেন্ড কন্ডিশনটা ধরতে, আচ্ছা 5 বছরে তোমার 840 টাকা দিয়েছে সুদ আসল। আচ্ছা, 1 বছরে 48 টাকা সুদ হয়েছে, তাহলে 5 বছরে কত টাকা সুদ হয়েছে? 240। তাহলে এখান থেকে 240 টাকা বাদ দিয়ে দাও, সুদ আসল থেকে যদি সুদটা বাদ দিয়ে দাও, তাতেও 600 টাকা। যে কন্ডিশনেই যাও, কিন্তু কি মোরলেস চেক করব আমি কোন কন্ডিশনে গেলে ক্যালকুলেশনটা সহজ হবে। এখানে দাঁড়িয়ে আমার শুধু জাস্ট 2 বছরের ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসো। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এটা যে সরল সুদ থেকেই একই কোশ্চেন দেবে তা না। এই একই কোশ্চেন ট্রেন চ্যাপ্টারে কোশ্চেন বানিয়ে দিয়ে দিল। একই ট্রেন, দেখা গেল 200 মিটারের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়। আবার সেই ট্রেনটি 500 মিটারের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 25 সেকেন্ড সময় নেয়। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাতেও এই একই সলিউশন। নেক্সট, এক ব্যক্তি একটি দ্রব্য 423 টাকায় বিক্রয় করায় তার 6% ক্ষতি হয়, কত টাকায় দ্রব্যটি বিক্রয় করলে তার 8% লাভ হবে? লাস্টে আমার ফাইন্ড করতে হবে 8% লাভ, প্রফিট। আর 8% প্রফিট মানে আমি যদি দেখি ভগ্নাংশ ভ্যালু কত হয় এর? 2/25। আচ্ছা, 25 টাকার জিনিসটা 2 টাকা লাভে আমার 27 টাকায় কি করতে হবে? বিক্রি করতে হবে। যাই ভ্যালু হোক, এটা তো সিপি, এটা তো আমার প্রফিট। তাহলে 25 টাকার কেনা দামের জিনিসটা 2 টাকা লাভে আমি 27 টাকায় বিক্রি করব। যাই আমার আনসার হোক না কেন, 27-এর একটা মাল্টিপল আসবে। আর 27-এর মধ্যে দেখো 9-এর একটা ফ্যাক্টর রয়েছে, 27-এর মধ্যে 9-এর একটা ফ্যাক্টর রয়েছে, চেক করো। 7 আর 3-এ 10 আর 8 18, 9-এর মাল্টিপল। 6 আর 4-এ 10 আর 8 18, 9-এর মাল্টিপল। 4 আর 3-এ 7 আর 2-এ 9, 9-এর মাল্টিপল। 5 আর 4-এ 9, 9-এর মাল্টিপল। কোনো উপায় নেই,
তো সলভে যেতে হবে। তো অ্যাট ফার্স্ট এটা 2-5 সেকেন্ডে চেক করে নেবে, ঠিক আছে? চেক হয়ে গেল। এবার যদি ইজিয়েস্ট ওয়েতে সলভ করতে চাই, 423 টাকাটা যখন আমি বিক্রি করেছি তখন আমার কি হয়েছে না 6% ক্ষতি হয়েছে। তাহলে 94 টাকা আমি দাম নিয়েছিলাম, কিন্তু বলেছে যে এখন আমার 108 টাকায় বেচতে হবে। দ্যাটস ইট। ক্যালকুলেশন যদি তুমি স্টার্ট করে দাও, 2 দিয়ে কাটো, 47 দুগুণে 94, 2 দিয়ে কাটো, 54 দুগুণে 108। আচ্ছা, এবার 47 দিয়ে একে কতবার যাবে? 47 দিয়ে এবার কতবার যাবে? যাই যাক না কেন জিরোর কেস আসবে না। একটু এলিমিনেশন দেখি। 3 4 12, এটার সঙ্গে এটা যদি গুণ করি ইউনিট ডিজিটে কত আসবে? 12 আসবে। আচ্ছা, 7 দিয়ে এটা ইউনিট ডিজিটে 2 আসে, এমন গুণফলটা কত? 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তাহলে যাই ভ্যালু আসুক ইউনিট ডিজিটটা 6 হতে হবে। তাহলে 6 একটাই অপশন আছে, মার্কিং করে দেব, তাই নয় কি? আদারওয়াইজ কি করতে পারো? ক্যালকুলেশন করতে পারো, 47 দিয়ে 10 বারে তো 470 যাবে, তাই না? তার মানে 470, তাহলে আরো একবার কম, 9 বার যাবে। 47 গুণ 9 দেখি তো কত আসে, মনে হয় 9 বার যাবে। 47 গুণ 9, 7 9 63, 3 হাতে 6, 4 9 36 আর 6 42, হ্যাঁ 9 বার যাচ্ছে। তাহলে এটা দিয়ে একে 9 বার ক্যালকুলেশন করো, 9 গুণ 54, এটাই দেখবে 4 9 36 আর 6 ইউনিট ডিজিট একই আছে। তো এখানে একটা অ্যাপ্রোচ তুমি দেখে ফেললে ভাই, অন দি স্পট প্রবলেম দেখে তার সলিউশন বেরোয়। নেক্সট, কোনো টাকা 15 বছর সরল সুদে খাটালে দ্বিগুণ হয়, কত সময়ে সেই টাকা 4 গুণ হবে? তো ইম্পর্টেন্ট সেট 1 থেকে মোটামুটি এই জাতীয় কোশ্চেন বোধহয় 2-1টার মধ্যে ইনক্লুড হয়েছে। 15 বছরে সরল সুদে খাটলে দ্বিগুণ হচ্ছে। আচ্ছা, 1 টাকা 2 টাকা হতে এই যে যে গ্যাপটা কত টাকার? 1 টাকার, এটা এসআই। এই 1 টাকা হতে টাইম নিচ্ছে 15 ইয়ার্স। বলছে কত সময় সেই টাকা 4 গুণ হবে? টাকাই একই, কিন্তু বলেছে যে 4 গুণ হতে হবে। তাহলে এখানে দাঁড়িয়ে কত টাকা বাড়তি পাবে? 3 টাকা। তাহলে এই সরল সুদ তো এই কন্ডিশনে 3 টাকা পাচ্ছে। 1 টাকা 15 বছরে কত গুণ? 15 গুণ। তাহলে 3-এর সঙ্গে যদি আমি 15 গুণ করে দিই, তাহলে 3 15 কত হয়? 45 বছর আমার আনসার আসবে। অপশন সি, অপশন সি হয়ে যাবে আনসার। কমন প্যাটার্ন তো এগুলো। কি হয়, এগুলো সবসময় প্রিন্সিপাল, আর এটা অলওয়েজ অ্যামাউন্টের কন্ডিশন। অ্যামাউন্ট থেকে যদি আসল বাদ দিয়ে দাও তখন যেটা পড়ে থাকবে সরল সুদ। তো আজকে এই কটাই কোশ্চেন ছিল, তাই না? তো মাথায় রেখো ভাই, প্র্যাকটিস এইভাবেই করে যেও। আর এই কোশ্চেনটা অবশ্যই একটু কোশ্চেন নোট ডাউন করে ভালো করে কনসেপ্টটা বিল্ড আপ করো ডায়াগ্রাম রেখে। সে তুমি যে এক্সামই করো না কেন, মোস্ট ইম্পর্টেন্ট এখানে এই ডায়াগ্রামের কনসেপ্টটা, ঠিক আছে? তো এই পর্যন্ত যখন দেখছো ধরে নিচ্ছি যে তুমি খুব সিরিয়াস, আদারওয়াইজ এই পর্যন্ত হয়তো থাকতে না। আর ভালো করে প্র্যাকটিস করো। আর অবশ্যই কমেন্টসে জানিও যে লাইভ টেস্টটা কোন টাইমটা হলে পরে সব থেকে বেনিফিট হয়। যে টাইমটা সব থেকে বেশি ছেলেমেয়ের কমেন্ট একটু দেখবো, তাহলে সেই টাইমটা আমি লাইভ টেস্টটা করাবো, এই জাতীয় সেট তোমাদের আপকামিং এক্সামের রেসপেক্টে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, যাতে দাদার এইটুকু রিকোয়েস্টটা রেখো যে কারণ কি সব ছেলে মেয়ে এখনো তো জেনে উঠতে পারেনি যে দাদা কন্টিনিউয়াসলি সপ্তাহে 3-4টে করে টেস্ট দিচ্ছে। আর লাইভ টেস্টটা তো স্টার্ট করবই। এবার এই নয় যে লাইভ টেস্টে আসলাম, গোটা 40-50টা ছেলে মেয়েই শুধু প্রেজেন্ট থাকলো, তাহলে লাইভ টেস্টে তোমরা নিজেদেরকেও জাজ করতে পারবে না। আলটিমেটলি এই রেকর্ডেডের মতনই কাজটা হবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।